হ্যালো বন্ধুরা, আমি শারমিন জাহান পড়ি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে আমার জীবনের একটা অন্যরকম গল্প বলবো, যেখানে আমাকে একসাথে দুইজন ভালোবাসত। একজন হলো আমার কলেজ প্রেমিক, আর একজন হলো আমার চাচাতো ভাই। এই মুহূর্তে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে যা হলো বন্ধুরা, বাকিটা গল্পের বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তো তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমি যখন কলেজে পড়তাম তখন আমার চেহারার জন্য অনেকেই আমাকে প্রশংসা করত। বলতো আমার রূপ নাকি পরীর মতো। আমার লম্বা কালো চুল, ঝকঝকে চোখ আর হাসিটা ছিল এমন, যা দেখে অনেকেই মুগ্ধ হয়ে যেত। আমি নিজেও জানতাম আমার এই সৌন্দর্য আমাকে একটু আলাদা করে দিয়েছে। কিন্তু আমি কখনো এটা নিয়ে অহংকার করিনি। বরং আমার মনটা ছিল সহজ সরল, সবার সঙ্গে মিশে যাওয়ার মতো। কলেজে আমার একজন খুব কাছের বন্ধু ছিল, জুবায়ের সুলতান। ও আমার সৌন্দর্যের প্রশংসা করত, কিন্তু তার চোখে আমি একটা আলাদা আন্তরিকতা দেখতাম। জুবায়ের ছিল এমন একজন যার সঙ্গে কথা বললে মনে হতো পৃথিবীটা যেন আরও সুন্দর। আমাদের সম্পর্কটা ছিল পরিষ্কার, নির্মল। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। কখনো কোনো খারাপ চিন্তা আমাদের মাঝে আসেনি। আমি মনে করতাম জুবায়ের আমাকে সত্যিই অনেক সম্মান করে, আর আমিও তাকে পুরোপুরি বিশ্বাস করতাম। আমাদের ভালোবাসাটা ছিল স্বপ্নের মতো, যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো গল্প। জুবায়ের আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করত। ওর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল আনন্দে ভরা। আমরা একসাথে কলেজের ক্যান্টিনে বসে আড্ডা দিতাম, লাইব্রেরিতে একসঙ্গে পড়তাম, আর কখনো কখনো কলেজের পাশের পার্কে হাঁটতাম। ও আমাকে ছোট ছোট উপহার দিত, কখনো একটা ফুল, কখনো একটা হাতে লেখা চিঠি। আমার মনে হতো জোবায়ের মতো ছেলে পৃথিবীতে খুব কমই আছে। ওর সঙ্গে থাকলে আমার মনটা শান্তিতে ভরে যেত। আমি ভাবতাম এই ভালোবাসা চিরকাল এমনই থাকবে। কিন্তু আমার জীবনে আরেকজন মানুষ ছিল, যে আমার চাচাতো ভাই, আইমান সাদিক, নোমান। আইমান ভাইয়া দেখতে অনেক হ্যান্ডসাম, আর তার ব্যবহারও ছিল বেশ মার্জিত। আমি তাকে সবসময় বড় ভাইয়ের মতোই সম্মান করতাম। কিন্তু মাঝে মাঝে তার কথাবার্তায় আমি একটা আলাদা আভাস পেতাম। সে আমাকে পরী বলে ডাকত, আমার চেহারার প্রশংসা করত, বলতো তোর হাসিটা যেন সত্যি পরীর মতো পরী। আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু মনে মনে একটা অস্বস্তি কাজ করত। আমি ভাবতাম ভাইজা কি আমার প্রতি অন্য কোনো উদ্দেশ্য রাখে। আইমান ভাইয়া প্রায়ই আমার সঙ্গে সময় কাটাতে চাইত। আমাদের বাড়িতে এলে আমার সঙ্গে গল্প করত, আমার পড়াশোনার খোঁজ নিত। আমি তার এই যত্নকে বড় ভাইয়ের মতোই ভাবতাম, কিন্তু তার চোখের দৃষ্টিতে মাঝে মাঝে এমন কিছু থাকত যে আমাকে ভাবিয়ে তুলত। আমি নিজেকে বোঝাতাম না, এটা আমার মনের ভুল। ভাইজা আমাকে ছোট বোনের মতোই দেখে, তবু মনের কোণে একটা প্রশ্ন থেকেই যেত, আইমান ভাইয়া কি সত্যি শুধু ভাইয়ের মতোই ভাবে? এদিকে জোবায়েরের সঙ্গে আমার সম্পর্ক আরও গভীর হচ্ছিল। সে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করত, কখনো কোনো পার্কে, কখনো নদীর ধারে। আমি তার প্রতিটি কথা মন দিয়ে শুনতাম, কারণ আমি তাকে অগাধ বিশ্বাস করতাম। তার সঙ্গে কাটানোর সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। আমি ভাবতাম জোবায়ের আমার জন্য সৃষ্ট, তার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে না। আমার মন বলতো এই ভালোবাসা আমাকে কখনো কষ্ট দেবে না। কিন্তু জীবনের গল্প কি এত সহজ? আমার এই স্বপ্নের জগতে ধীরে ধীরে একটা ছায়া পড়তে শুরু করল। আয়মান ভাইয়া মাঝে মাঝে এমন কিছু বলতো যে আমাকে অস্বস্তিতে ফেলে দিত। একদিন সে আমাকে বলল, পুরী, তুই যদি আমার জীবনে না থাকতিস তাহলে আমার জীবনটা এত রঙিন হতো না। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু মনের ভেতর একটা ঝড় উঠল। আমি ভাবলাম ভাইয়া কি সত্যি আমার প্রতি অন্য কিছু ভাবছে? আমি কি তাকে ভুল বুঝছি? জুবায়েরের সঙ্গে আমার সম্পর্ক যখন আরও গাঁট হচ্ছিল, তখন আয়মান ভাইয়ার ব্যবহারও আমাকে আরও ভাবিয়ে তুলছিল। আমি দুজনের মাঝে নিজেকে একটা দুটানায় পড়তে দেখলাম। একদিকে জুবায়ের, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর একদিকে আয়মান ভাইয়া, যার প্রতি আমার মনে শুধুই সম্মান আর স্নেহ। কিন্তু তার কথাবার্তা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। বন্ধুরা, জীবনের কিছু মুহূর্ত এমন হয় যখন মনের ভেতর একটা অদ্ভুত দ্বন্দ্ব চলছে। কে আমার জীবনেও তেমন একটা সময় চলছিল। জুবায়েরের সঙ্গে আমার সম্পর্ক যেন একটা সুন্দর স্বপ্নের মতো ছিল। আমরা একসঙ্গে কলেজের পড়াশোনা, হাসি ঠাট্টার ছোট ছোট স্মৃতি গড়ে তুলছিলাম।
কিন্তু আয়মান ভাইয়ার ব্যবহার আমার মনে একটা অস্বস্তি তৈরি করছিল। তার প্রশংসা, তার দৃষ্টি, সবকিছু মিলিয়ে আমি ক্রমশ বিভ্রান্ত হয়ে পড়ছিলাম। আমি নিজেকে বোঝাতাম এটা আমার মনের ভুল, কিন্তু মন কি আর এত সহজে শান্ত হয়? একদিন কলেজ শেষে জুবায়ের আমাকে বলল, পুরি, চলো না আজ আমরা নদীর ধারে একটু ঘুরে আসি। আমি তার কথায় রাজি হয়ে গেলাম। আমরা নদীর তীরে বসে গল্প করছিলাম। সূর্য ডুবছিল আর নদীর জলে তার লাল আভা ছড়িয়ে পড়ছিল। জুবায়ের আমার হাত ধরে বলল, তুমি জানো পরি, তোমার এই হাসিটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি লজ্জায় মুচকি হাসলাম। তার কথাগুলো আমার মনকে ছুঁয়ে যেত। আমি ভাবতাম এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। কিন্তু সেদিন বাড়ি ফিরে এসে আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। আয়মান ভাইজা আমাদের বাড়িতে এসেছিল। সে আমাকে বলল, পুরি, তুই আজ জানি খুশি খুশি লাগছিস, কি ব্যাপার? আমি হেসে বললাম, এমনি ভাইজা, কলেজে আজ একটা সুন্দর দিন কাটল। কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি দেখলাম। সে যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আমার মনে হলো তার মনে কি যেন চলছে যা আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। পরের দিন কলেজে গিয়ে জয়ের সঙ্গে দেখা হলো। সে আমাকে বলল, পুরি, শনিবার আমরা একটা পিকনিকে যাব। আমাদের কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করছি, তুমি যাবে না? আমি উৎসাহে রাজি হয়ে গেলাম। জয়ের সঙ্গে বন্ধুদের মাঝে সময় কাটানো আমার খুব ভালো লাগত। আমি ভাবলাম এই পিকনিকটা আমাদের সম্পর্ককে আরও রঙিন করে তুলবে। কিন্তু আমার মনের কোণে আয়মান ভাইয়ার কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল। আমি কেন জানি তার প্রতি একটা অদ্ভুত সন্দেহ পোষণ করছিলাম। শনিবার পিকনিকের দিন এলো। আমরা সবাই মিলে একটা পার্কে গেলাম। জয় আমার পাশে ছিল আর আমরা হাসি আনন্দে মেতে উঠলাম। বন্ধুরা গান গাইছিল, কেউ কেউ ছবি তুলছিল। আমি জয়ের সঙ্গে একটা গাছের নিচে বসে গল্প করছিলাম। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো আয়মান ভাইয়ার। তিনি লিখেছেন, পরি, তুই কোথায়? আমি তোদের বাড়িতে এসেছি। আমি একটু অবাক হলাম। ভাইজা হঠাৎ আমাকে মেসেজ কেন করলেন? আমি তাড়াতাড়ি রিপ্লাই দিলাম, ভাইজা, আমি বন্ধুদের সঙ্গে পিকনিকে। কিন্তু তারপরেও আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। পিকনিক থেকে ফিরে এসে আমি দেখলাম আয়মান ভাইজা আমাদের বাড়িতে বসে আছেন। আমাকে দেখে তিনি বললেন, পরি, তুই বন্ধুদের সঙ্গে এত সময় কাটাস, আমার সঙ্গে তো একটু সময় দিস না। তার কথায় আমি একটু থমকে গেলাম। আমি হেসে বললাম, ভাইয়া, তুমি তো আমার বড় ভাইয়ের মতো, তোমার সঙ্গে তো সবসময় দেখা হয়। কিন্তু তার মুখের হাসিটা যেন একটু মলান হয়ে গেল। আমার মনে হলো তিনি যেন কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আয়মান ভাইয়ার এই ব্যবহারের পেছনে কি আছে? আমি কি তাকে ভুল বুঝছি, নাকি তার মনে সত্যিই কিছু অন্যরকম ভাবনা আছে? আমার মনের ভেতরে জোবায়েরের প্রতি ভালোবাসা আর আয়মান ভাইদের প্রতি সন্দেহ মিলে একটা অদ্ভুত জ্বর তৈরি করছিল। আমি ভাবলাম আমাকে আরও সতর্ক হতে হবে। জোবায়ের আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর আমি তাকে কখনো হারাতে চাই না। কিন্তু জীবনের গল্প কি এত সোজা? আমার এই ভালোবাসার পথে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা আমি তখনও জানতাম না। আয়মান ভাইয়ার কথা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। তার প্রশংসা, তার দৃষ্টি, সবকিছু যেন আমাকে একটা ধাঁধার মধ্যে ঠেলে দিচ্ছিল। আমি ঠিক করলাম আমাকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝতে হবে। কিন্তু আমি ভাবতে লাগলাম, আমার এই সিদ্ধান্ত কি আমাকে সঠিক পথে নিয়ে যাবে, নাকি আমার জীবনে আরও বড় কোনো ঝড় অপেক্ষা করছে? বন্ধুরা, দিনগুলো কেমন যেন দ্রুত পার হচ্ছিল। আমার জীবনের রঙিন মুহূর্তগুলো জোবায়েরের সঙ্গে কাটানোর সময় ভরে উঠছিল। কিন্তু আয়মান ভাইয়ার ব্যবহার আমার মনে একটা অদ্ভুত চাপ তৈরি করছিল। আমি চাইছিলাম জোবায়েরের সঙ্গে আমার সম্পর্কটা আরও মজবুত হোক, কিন্তু আয়মান ভাইয়ের কথাবার্তা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আমাকে নিজের মনকে শান্ত রাখতে হবে। কিন্তু জীবন কি আমার পরিকল্পনা মেনে চলে? একদিন কলেজে জোবায়ের আমাকে বলল, পরি, আমরা এই শুক্রবার একটা মুভি দেখতে যাব, তুমি কি ফ্রি থাকবে? আমি হেসে বললাম, অবশ্যই জোবায়ের, তুমি যা বলবে আমি তাতেই রাজি। তার চোখে একটা চমক দেখলাম, যেন আমার কথায় সে খুব খুশি হয়েছে। আমরা পরিকল্পনা করলাম একটা রোমান্টিক কমেডি মুভি দেখবা। আমার মনটা আনন্দে ভরে গেল। জোবায়েরের সঙ্গে এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে অমূল্য ছিল। কিন্তু সেদিন বিকেলে বাড়িতে ফিরে দেখি আয়মান ভাইজা এসেছেন। তিনি আমাকে দেখে বললেন, পরি, তুই কি আজকাল আমাকে এড়িয়ে চলছিস? আমি অবাক হয়ে বললাম, এড়িয়ে চলব কেন ভাইজা, তুমি তো আমার বট ভাইয়ের মতো। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা অদ্ভুত ছায়া ছিল। তিনি বললেন, তোর সঙ্গে একটু সময় কাটাতে চাই পরি, তুই তো সবসময় ব্যস্ত থাকিস। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু হেসে বললাম, ঠিক আছে ভাইজান, আমরা কাল একসঙ্গে গল্প করব। পরের দিন আয়মান ভাইয়া আমাদের বাড়িতে এলেন।
আমরা বসার ঘরে বসে গল্প করছিলাম। তিনি আমার পড়াশোনার খোঁজ নিলেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করলেন, কিন্তু মাঝে মাঝে তার কথার মধ্যে এমন কিছু ছিল যা আমার মনে প্রশ্ন তৈরি করছিল। তিনি বললেন, পরি, তুই এত সুন্দর, তোর জীবনের সবকিছু নিখুঁত হওয়া উচিত। তুই কখনো ভুল মানুষের পেছনে সময় নষ্ট করিস না। আমি ভাবলাম, তিনি কি জবায়ের কথা বলছেন? আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। শুক্রবার এলো আর আমি জবায়ের সঙ্গে মুভি দেখতে গেলাম। সিনেমা হলে আমরা পাশাপাশি বসে হাসছিলাম, মুভির মজার দৃশ্যগুলো নিয়ে আলোচনা করছিলাম। জবায়ের আমার হাত ধরে বলল, পরি, তুমি আমার জীবনে এসেছ বলেই আমার প্রতিটা দিন এত সুন্দর। আমার মনটা ভরে গেল। আমি ভাবলাম, জুবায়েরের মতো মানুষ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি তার প্রতি আমার ভালোবাসা আরও গভীরভাবে অনুভব করলাম। কিন্তু মুভি শেষে বাড়ি ফিরে এসে দেখি আইমান ভাইজা আমাদের বাড়িতে। তিনি আমাকে দেখে বললেন, পরি, তুই এত রাতে কোথায় ছিলি? আমি একটু ইতস্তত করে বললাম, ভাইয়া, আমি বন্ধুদের সঙ্গে মুভি দেখতে গিয়েছিলাম। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই বেশি ঘুরে বেড়াস পরি। আমার মনে হয় তুই একটু সাবধানে থাকা উচিত। তার কথায় আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, ভাইজা কেন আমার জীবনে এত হস্তক্ষেপ করছেন? আমি কি তাকে ভুল বুঝছি? সেদিন রাতে আমি বিছানায় শুয়ে অনেক ভাবলাম, জোবাইরের সঙ্গে আমার সম্পর্কটা এত সুন্দর, তবু কেন আইমান ভাইয়ার কথাগুলো আমাকে এত ভাবিয়ে তুলছে? আমি ঠিক করলাম আমাকে নিজের মনকে শান্ত রাখতে হবে। কিন্তু জীবনকে আমার পরিকল্পনা মনে চলে। জীবনের কিছু সময় এমন হয় যখন সবকিছু ঠিকঠাক মনে হলেও মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করে। আমার জীবনটা তখন ঠিক এমন একটা মোড়ে দাঁড়িয়েছিল। জোবাইরের সঙ্গে আমার সম্পর্ক যেন একটা ফুলের মতো ফুটে উঠছিল, কিন্তু আইমান ভাইয়ার কথাবার্তা আমার মনে একটা অদ্ভুত সন্দেহের ছায়া ফেলছিল। আমি চাইছিলাম জোবাইরের উপর আমার ভরসা অটুট থাকুক, কিন্তু আইমান ভাইয়ার ব্যবহার আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। একদিন কলেজে জোবায়ের আমাকে বলল, পরি, আমরা এই সপ্তাহে আমাদের কলেজের বার্ষিক অনুষ্ঠানে অংশ নেব। তুমি আমার সঙ্গে একটা নাটকে অভিনয় করবে, ঠিক আছে? আমি উৎসাহে রাজি হয়ে গেলাম। জোবায়েরের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ আমার কাছে সবসময় আনন্দের ছিল। আমরা নাটকের রিহার্সাল শুরু করলাম। প্রতিদিন কলেজের পর আমরা মিলে মহড়া দিতাম, আর আমার মনে হতো জোবায়েরের সঙ্গে কাটানো এই সময়গুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান। তো কিন্তু একদিন রিহার্সালের পর বাড়ি ফিরে দেখি আইমান ভাইয়া আমাদের বাড়িতে বসে আছেন। তিনি আমাকে দেখে বললেন, পরি, তুই আজকাল খুব ব্যস্ত, তাই না? আমি এসেছি, তুই একটু সময় দে। আমি হেসে বললাম, ভাইজা, তুমি তো জানো কলেজে এখন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, তাই একটু ব্যস্ত। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর এই ব্যস্ততার মধ্যে আমি একটু চিন্তিত হয়ে পড়ি। তুই বাইরে এত ঘুরিস, সবাইকে তোর জন্য ভালো চায়। আমি তার কথা একটু অবাক হলাম। তিনি কি জোবাইরের কথা বলছেন? সেদিন রাতে আমি অনেক ভাবলাম। আইমান ভাইয়ার কথাগুলো আমার মনে একটা অস্বস্তি তৈরি করছিল। আমি জোবায়েরকে পুরোপুরি বিশ্বাস করতাম, কিন্তু ভাইয়ার এই কথাগুলো আমাকে প্রশ্ন তুলছিল। আমি ঠিক করলাম আমি জোবায়েরের সঙ্গে এই বিষয়ে খোলাখুলি কথা বলবো। পরের দিন কলেজে গিয়ে আমি জোবায়েরকে বললাম, জোবায়ের, তুমি কি কখনো আমার সম্পর্কে কিছু ভুল ভেবেছ? সে হেসে বলল, পরি, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। আমি তোমাকে কখনো ভুল ভাবতে পারি না। তার কথায় আমার মনটা শান্ত হলো, কিন্তু পুরোপুরি নয়। অনুষ্ঠানের দিন এলো। আমি আর জোবায়ের নাটকে একসঙ্গে অভিনয় করলাম। আমাদের পারফরমেন্স সবাই খুব পছন্দ করল। জোবায়ের আমার হাত ধরে বলল, পরি, তুমি আজ সত্যি অসাধারণ ছিলে। আমি হাসলাম, কিন্তু আমার মনের কোণে আইমান ভাইলোর কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। আমি ভাবলাম, আমি কি ভাইয়াকে ভুল বুঝছি, নাকি তার কথার মধ্যে সত্যিই কিছু নাকে আছে। অনুষ্ঠানের পর আমি বাড়ি ফিরে দেখি আইমান ভাইজা আমাদের বাড়িতে। তিনি আমাকে দেখে বললেন, পরি, শুনলাম তো ওই নাটকে অভিনয় করেছিস, আমাকে তো দাওয়াত দিলি না। আমি হেসে বললেন, ভাইজা, তুমি তো জানো এটা কলেজের ছোট একটা অনুষ্ঠান ছিল। তিনি বললেন, তবু আমি তোর জন্য চিন্তা করি পরি। তুই এত মানুষের সঙ্গে মিশেস, আমার মনে হয় তুই একটু সাবধানে থাকা উচিত। আমি তার কথায় একটু বিরক্ত হলাম। আমি ভাবলাম, ভাইজা কেন আমার জীবনে এত হস্তক্ষেপ করছেন? সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আমার জীবনটা যেন একটা ধাঁধার মতো হয়ে গেছে।
জোবাইরের প্রতি আমার ভালোবাসা অটুট, কিন্তু আয়মান ভাইয়ার কথাগুলো আমাকে বারবার প্রশ্ন তুলছে। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। আমি জোবাইনের উপর ভরসা রাখব, কিন্তু আয়মান ভাইয়ের উদ্দেশ্য কি তা আমার জানা দরকার। আমার মন বলছিল এই খুব শিগগিরই আমার জীবনে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু আমি জানতাম না জীবনের এই পথে আমার জন্য কি অপেক্ষা করছে। আমার ভালোবাসা, আমার বিশ্বাস সবকিছু যেন একটা বট পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। আমি শুধু আশা করছিলাম আমার এই স্বপ্নের জগৎটা অটুট থাকুক, কিন্তু জীবন কি আমার এই আশা পূরণ করবে? বন্ধুরা, জীবনে মাঝে মাঝে যখন মনের ভেতরে একটা অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছিল, আমার জীবনটা তখন ঠিক এমন একটা মোড়ে দাঁড়িয়েছিল। জোবাইরের সঙ্গে আমার সম্পর্কটা যেন একটা ফুলের বাগানের মতো ফুটে উঠছিল, কিন্তু আয়মান ভাইয়ার কথাবার্তা আমার মনে একটা অস্বস্তির বীজ বপন করছিল। আমি চাইছিলাম জোবাইরের উপর আমার ভরসা অটুট থাকুক, কিন্তু ভাইয়ের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আমাকে ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করতে হবে। একদিন কলেজের জোবাইরা আমাকে বলল, পড়ি, আমরা এই সপ্তাহে আমাকে বন্ধুদের সঙ্গে একটা ছোট পার্টি করব। তুমি আসবে, তাই না? আমি হেসে রাজি হয়ে গেলাম। জোবাইরের সঙ্গে বন্ধুদের মাঝে সময় কাটানো আমার কাছে সব সময় আনন্দের ছিল। আমরা একটা কাছের রেস্টুরেন্টে পার্টির পরিকল্পনা করলাম। আমার মনটা উৎসাহে ভরে গেল। জোবাইরের পাশে থাকলে আমার মনে হতো পৃথিবীটা যেন আরও সুন্দর। কিন্তু সেদিন বাড়ি ফিরে দেখি আয়মান ভাইয়া আমাদের বাড়িতে এসেছেন। তিনি আমাকে দেখে বললেন, পড়ি, তুই আজকাল খুব বেশি বাইরে বাইরে থাকিস। আমার মনে হয় তুই একটু সাবধানে থাকা উচিত। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, ভাইজান, আমি তো বন্ধুদের সঙ্গে সময় কাটাই, এতে সমস্যা কি? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পড়ি, আমি শুধু তোর ভালো চাই। তুই এত সুন্দর, সবাই তোর প্রতি শোধ নাও হতে পারে। তার কথায় আমার মনটা ভারী হয়ে গেল। তিনি কি জোবাইরের কথা বলছেন? পার্টির দিন এলো। আমরা সবাই মিলে রেস্টুরেন্টে জমায়েত হলাম। জোবাইর আমার পাশে বসে গল্প করছিল, আর আমরা হাসি আনন্দে মেতে উঠলাম। বন্ধুরা গান গাইছিল, কেউ কেউ মজার গল্প শোনাচ্ছিল। জোবাইর আমার দিকে তাকিয়ে বলল, পড়ি, তুই আমার জীবনের আলো। তোমার এই হাসিটা আমার সব কিছু। আমি লজ্জায় মুচকি হাসলাম। তার কথাগুলো আমার মনকে ছুঁয়ে গেল। আমি ভাবলাম জোবাইরের মতো মানুষ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু পার্টি থেকে ফিরে এসে আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। আয়মান ভাইয়া আমাদের বাড়িতে ছিলেন। তিনি আমাকে দেখে বললেন, পুরি, তুই আজ কোথায় ছিলি? এত রাতে বাড়ি ফিরছিস? আমি একটু বিরক্ত হয়ে বললাম, ভাইজান, আমি বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়েছিলাম। তুমি কেন এত চিন্তা করো? তিনি একটু গম্ভীর হয়ে বললেন, পুরি, আমি তোর বড় ভাইয়ের মতো। আমার দায়িত্ব তোকে সঠিক পথে রাখা। তার কথায় আমি আরও বিরক্ত হলাম। আমি ভাবলাম, ভাইজা কেন আমার জীবনে এত হস্তক্ষেপ করছেন? সেদিন রাতে আমি বিছানায় শুয়ে অনেক ভাবলাম। আয়মান ভাইয়ার কথাগুলো আমার মনে একটা অদ্ভুত সন্দেহ তৈরি করছিল। আমি জোবায়েরকে পুরোপুরি বিশ্বাস করতাম, কিন্তু ভাইয়ার কথাগুলো তাকে প্রশ্ন তুলছিল। আমি ঠিক করলাম আমি জোবায়েরের সঙ্গে আরও খোলাখুলি কথা বলবো। পরের দিন কলেজে গিয়ে আমি তাকে বললাম, জোবায়ের, আমার চাচাতো ভাই মাঝে মাঝে আমার বাইরে যাওয়া নিয়ে চিন্তা করেন, তুমি কি বলো? সে হেসে বলল, পড়ি, তিনি তোমার জন্য চিন্তা করেন এটা স্বাভাবিক, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। তার কথায় আমার মনটা একটু শান্ত হল, কিন্তু আমার মনের ভেতরে একটা অস্থিরতা রয়ে গেল। আয়মান ভাইয়ার কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ভাবলাম, আমি কি তাকে ভুল বুঝছি, নাকি তার মনে সত্যিই কিছু অন্যরকম ভাবনা আছে? আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। জোবায়ের আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর আমি তাকে কখনো হারাতে চাই না। কিন্তু আয়মান ভাইয়ার উদ্দেশ্য কি তা আমি আরও বেশি কৌতূহলী হয়ে উঠলাম। বন্ধুরা, মাঝে মাঝে আমাদের জীবনে মনের অবস্থা এমন হয় যখন মনের ভেতরে একটা অদ্ভুত দ্বন্দ্ব চলে। আমার জীবনটা তখন ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। জোবায়েরের সঙ্গে আমার সম্পর্কটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, কিন্তু আয়মান ভাইয়ার কথাবার্তা আমার মনে একটা অস্থিরতা তৈরি করছিল। আমি চাইছিলাম জোবায়েরের উপর আমার বিশ্বাস অটুট থাকুক, কিন্তু ভাইয়ার কথাগুলো আমাকে বারবার প্রশ্ন তুলছিল। আমি ঠিক করলাম আমাকে সবকিছু ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে। একদিন কলেজে জোবায়ের আমাকে বলল,
পড়ি আমরাই শনিবার আমাদের বন্ধুদের সঙ্গে একটা পিকনিকে যাব, তুমি তো আসবে তাই না? আমি হেসে বললাম, অবশ্যই জবা, তোমার সঙ্গে সময় কাটানো আমার সবচেয়ে প্রিয় কাজ। আমরা পরিকল্পনা করলাম একটা কাছের পার্কে যাব, যেখানে আমরা সবাই মিলে হাসি আনন্দে সময় কাটাব। আমার মনটা উৎসাহে ভরে গেল। জুবায়েরের পাশে থাকলে আমার মনে হতো পৃথিবীটা যেন একটা সুন্দর স্বপ্ন। কিন্তু সেদিন বাড়ি ফিরে দেখি আয়মান ভাইয়া আমাদের বাড়িতে এসেছেন। তিনি আমাকে দেখে বললেন, পড়ি, তুই আজকাল খুব বেশি বাইরে বাইরে থাকিস, আমার মনে হয় তুই একটু কম ঘুরে বেড়ালে ভালো হতো। আমি একটু বিরক্ত হয়ে বললাম, ভাইজান, আমি তো আমার বন্ধুদের সঙ্গে সময় কাটাই, এতে সমস্যা কি? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পড়ি, আমি তোর জন্য চিন্তা করি, তুই এত শূন্য, সবাই তোর প্রতি ভালো উদ্দেশ্য নিয়ে নাও থাকতে পারে। তার কথায় আমার মনটা আরও ভারী হয়ে গেল। আমি ভাবলাম তিনি কেন বারবার জুবাইরের প্রতি ইঙ্গিত করছেন। শনিবার পিকনিকের দিন এলো, আমরা সবাই মিলে পার্কে গেলাম। জুবায়ের আমার পাশে ছিল, আর আমরা হাসি আনন্দে মেতে উঠলাম। বন্ধুরা গান গাইছিল, কেউ কেউ ছবি তুলছিল। জুবায়ের আমার দিকে তাকিয়ে বলল, পড়ি, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, তোমার এই হাসিটা আমার জন্য সবকিছু। আমি লজ্জায় মুচকি হাসলাম, তার কথাগুলো আমার মনকে ছুঁয়ে গেল। আমি ভাবলাম জুবায়েরের মতো মানুষ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু পিকনিক থেকে ফিরে এসে আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। বাড়িতে ঢুকতেই দেখি আয়মান ভাইজা বসে আছেন। তিনি আমাকে দেখে বললেন, পড়ি, তুই আবার কোথায় ঘুরে বেড়ালি? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি একটু বিরক্ত হয়ে বললাম, ভাইজান, আমি বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলাম, তুমি কেন এত চিন্তা করো? তিনি গম্ভীর হয়ে বললেন, পড়ি, আমি তোর বড় ভাইয়ের মতো, আমার দায়িত্ব তোকে সঠিক পথে রাখা। তুই যে ছেলের সঙ্গে এত ঘুরিস, সে কি সত্যিই তোর জন্য ভালো? আমি তার কথায় অবাক হয়ে গেলাম। তিনি সরাসরি জুবাইরের কথা বলছেন। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে অনেক ভাবলাম। আয়মান ভাইয়ার কথাগুলো আমার মনে একটা অদ্ভুত সন্দেহ তৈরি করছিল। আমি জুবাইরকে পুরোপুরি বিশ্বাস করতাম, কিন্তু ভাইয়ার কথাগুলো আমাকে প্রশ্ন তুলছিল। আমি ঠিক করলাম আমি জুবাইরের সঙ্গে এই বিষয়ে খোলাখুলি কথা বলবো। পরের দিন কলেজে গিয়ে আমি তাকে বললাম, জুবাইর আমার চাচাতো ভাই, মনে করেন আমি বাইরে বেশি ঘুরি। তিনি তোমার সম্পর্কে কিছু বলেছেন, তুমি কি বলো? সে হেসে বলল, পুরি, তিনি তোমার জন্য চিন্তা করেন, এটা স্বাভাবিক, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। তার কথায় আমার মনটা একটু শান্ত হল, কিন্তু পুরোপুরি নয়। আমি ভাবলাম আমি কি আয়মান ভাইয়াকে ভুল বুঝছি, নাকি তার মনে সত্যিই কিছু অন্যরকম ভাবনা আছে। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। জুবায়ের আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর আমি তাকে কখনো হারাতে চাই না। কিন্তু আয়মান ভাইয়ার উদ্দেশ্য কী তা আমাকে ভালো পর্যবেক্ষণ করতে হবে। আমার মন বলছিল খুব শীঘ্রই একটা কিছু ঘটতে চলেছে। জীবনের এই মোড়ে আমি যেন একটা ধাঁধার মাঝে দাঁড়িয়ে, আমার ভালোবাসার সন্দেহের মাঝে একটা অদ্ভুত টানাপোড়ন চলছিল। আমি জানতাম না এই গল্পের পরবর্তী অধ্যায় কী অপেক্ষা করছে, কিন্তু আমার মন বলছিল আমাকে নিজেকে শক্ত রাখতে হবে, কারণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলো এখনও বাকি ছিল। বন্ধুরা, জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি পড়তে হয় যখন সবকিছু ঠিকঠাক মনে হলেও মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করে। আমার জীবনটা তখন ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। জুবায়রার সঙ্গে আমার সম্পর্কটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, কিন্তু আয়মান ভাইয়ের কথাবার্তা আমার মনে একটা অদ্ভুত সন্দেহ তৈরি করছিল। আমি চাইছিলাম জুবায়েরের ওপর আমার বিশ্বাস অটুট থাকুক, কিন্তু ভাইয়ের কথাগুলো আমাকে বারবার প্রশ্ন তুলছিল। আমি ঠিক করলাম আমাকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝতে হবে। একদিন বাড়িতে বসেছিলাম, হঠাৎ আয়মান ভাই যাইলেন। আমাদের বাড়িতে তখন কেউ ছিল না। তিনি আমাকে দেখে বললেন, পড়ি, আমার সঙ্গে একটু কথা বলতে পারবি? আমি একটু ইতস্তত করে বললাম, অবশ্যই ভাইজা, কি বলতে চাও? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পড়ি, তুই আমার খুব কাছের মানুষ, আমি তোর জন্য সব সময় ভালো চাই, কিন্তু আমার মনে হয় তুই যে ছেলের সঙ্গে এত সময় কাটাস সে তোর জন্য সঠিক নাও হতে পারে। আমি অবাক হয়ে বললাম, ভাইজা, তুমি জুবায়েরের কথা বলছো? সে আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাকে বিশ্বাস করি। আয়মান ভাইজা গম্ভীর হয়ে বললেন, পড়ি, আমি তোকে শুধু সাবধান করতে চাই। আমি দেখেছি তুই তার সঙ্গে অনেক সময় কাটাস, কিন্তু তুই কি তার সব কিছু জানিস? আমি তার কথায় থমকে গেলাম। আমার মনে হলো তিনি যেন কিছু বলতে চান, কিন্তু পুরোপুরি বলছেন না। আমি বললাম, ভাইজা, তুমি কি বলতে চাও, স্পষ্ট করে বলো। তিনি একটু ইতস্তত করে বললেন, আমি শুধু বলছি তুই একটু সাবধানে থাক,
আমি তোর জন্য চিন্তা করি। আমি বিরক্ত হয়ে বললাম, ভাইয়া, আমি জুবায়েরকে বিশ্বাস করি, তুমি কেন বারবার এটা নিয়ে কথা বলো? সেদিনের কথোপকথন আমার মনকে আরও অস্থির করে তুলল। আমি ভাবলাম, আইমান ভাইজা কেন এত হস্তক্ষেপ করছেন? আমি কি তাকে ভুল বুঝছি, নাকি তার মনে সত্যিই কিছু অন্যরকম ভাবনা আছে? আমি ঠিক করলাম, আমি জুবায়েরের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। পরের দিন কলেজে গিয়ে আমি তাকে বললাম, জুবায়ের, আমার চাচাতো ভাই, আমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করেন। তিনি মনে করেন তুমি আমার জন্য সঠিক নাও হতে পারো। জুবায়ের হেসে বলল, পড়ি, তিনি তোমার জন্য চিন্তা করেন, একটা স্বাভাবিক, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। তার কথায় আমার মনটা একটু শান্ত হলো, কিন্তু পুরোপুরি নয়। কয়েকদিন পর কলেজে একটা ঘটনা আমার জীবনকে পুরোপুরি বদলে দিল। আমি কলেজের মাঠে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম জুবায়ের একটা মেয়ের সঙ্গে মুক্ত মঞ্চে বসে গল্প করছে। তাদের হাসি, তাদের কথাবার্তা দেখে মনে হচ্ছিল কাছের মানুষ। আমার হৃৎপিণ্ডটা যেন থেমে গেল। আমি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলাম। জুবায়ের আমাকে দেখে একটু অবাক হল। আমি তাকে বললাম, জুবায়ের, তুমি এখানে কি করছ? এই মেয়েটিকে? সে হেসে বলল, পড়ি, তুমি এটা আমার একজন পুরানো বন্ধু, আমরা শুধু গল্প করছি। কিন্তু তার কথায় আমার মন শান্ত হল না। আমি বললাম, জুবায়ের, তুমি আমাকে এতদিন কি ভেবেছ? আমি তোমাকে এত বিশ্বাস করলাম, আর তুমি অন্য কারো সঙ্গে এভাবে হাসিগুলো করছ। সে হতবম্ব হয়ে বলল, পড়ি, তুমি ভুল বুঝছ, আমি তোমাকে কখনো ঠকাবো না। কিন্তু তখনই সেই মেয়েটি বলল, তুমি কে? জুবায়েরের সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব, তুমি কেন আমাদের মাঝে এসেছ? আমি তার কথায় যেন পায়ের নিচে মাটি হারিয়ে ফেললাম। আমি বললাম, জুবায়ের, তুমি আমাকে এতদিন ভালোবাসার নাটক করেছ, আমি তোমাকে এত বিশ্বাস করলাম। আমার চোখে জল চলে এলো। আমি রাগে, দুঃখে, ঘৃণায় সেখান থেকে চলে এলাম। আমার মনে হচ্ছিল আমার পুরো জীবনটা যেন ভেঙে গেছে। আমি ভাবলাম, আমি আর কখনো কাউকে বিশ্বাস করব না। জুবায়েরের এই আচরণ আমার হৃদয় ভেঙে দিয়েছিল। আমি বাড়ি ফিরে এসে একা একা কাঁদতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমার ভালোবাসা, আমার বিশ্বাস সবকিছু যেন মিথ্যে হয়ে গেছে। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আমি কি সত্যিই জুবায়েরকে ভুল বুঝলাম, নাকি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তাকে বিশ্বাস করা। আয়মান ভাইয়ার কথাগুলো আমার মনে বারবার ফিরে আসছিল। তিনি কি আমাকে সত্যিই সাবধান করতে চাইছিলেন? আমি জানতাম না ভুল করেছিলাম নাকি ঠিক করেছিলাম, কিন্তু আমার মন বলছিল আমাকে আরও ভাবতে হবে, কারণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা এখনও বাকি রয়ে গেছে। বন্ধুরা, জীবনের কিছু ক্ষত এমন হয় যা মনের গভীরে দাগ কেটে যায়। জুবায়েরের সঙ্গে কলেজের মাঠে সেই ঘটনার পর আমার হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম জুবায়ের আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু তার আচরণ আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছিল। আমি বাড়ি ফিরে এসে ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছিলাম। আমার মনে হচ্ছিল আমার ভালোবাসা, আমার স্বপ্ন সবকিছু যেন মিথ্যে হয়ে গেছে। আমি ঠিক করলাম আমি আর কখনো কাউকে বিশ্বাস করব না, একা একাই জীবন কাটিয়ে দেব। সেদিন বিকেলে আমি আমার ঘরে বসে মন খারাপ করে কাঁদছিলাম। হঠাৎ আইমান ভাইজা আমাদের বাড়িতে এলেন। আমাকে এমন অবস্থায় দেখে তিনি বললেন, পরে, কি হয়েছে, তুই এমন মন খারাপ করে বসে আছিস কেন? আমি চোখের জল মুছে বললাম, কিছু না ভাইজা, শুধু একটু মন খারাপ। তিনি আমার পাশে বসে বললেন, পরে, তুই আমার ছোট বোন, তো তোর কষ্ট আমার কষ্ট, বল কি হয়েছে? আমি ইতস্তত করে বললাম, ভাইজা, আমি জুবায়েরকে ভুল বুঝেছিলাম, সে আমার সঙ্গে এতদিন শুধু মিথ্যে বলেছে। আয়মান ভাইজা চুপ করে আমার কথা শুনলেন। তারপর বললেন, পড়ি, আমি তোকে আগেই বলেছিলাম, তুই যাকে এত বিশ্বাস করিস সে হয়তো তোর জন্য সঠিক নয়। আমি তোর জন্য শুধু ভালো চাই। তার কথায় আমার মনটা আরও ভারী হয়ে গেল। আমি ভাবলাম, ভাইজাকে সত্যি আমাকে আগেই সাবধান করতে চেয়েছিলেন, আমি কি তাকে ভুল বুঝেছিলাম? আমি বললাম, ভাইজা, আমি আর কাউকে বিশ্বাস করতে পারব না, আমার জীবনটা যেন শেষ হয়ে গেছে। কয়েকদিন পর আমার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। আমি দুর্বল বোধ করছিলাম, মাথা ঘুরছিল। আমার পরিবার আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার কিছু পরীক্ষা করে বললেন, আমার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। অতিরিক্ত মানসিক চাপ আর সময়মতো খাওয়া দাওয়া না করার কারণে এমন হয়েছে। ডাক্তারের বললেন, আমাদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, নয়তো পরীর অবস্থা আরও খারাপ হতে পারে। আমার পরিবার খুব চিন্তিত হয়ে পড়ল। আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। খবরটা পেয়ে আয়মান ভাইজা হাসপাতালে ছুটে এলেন। তিনি
ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার, আমার শরীর থেকে রক্ত নিন। পরি আমার ছোট বোনের মতো, আমি তাকে বাঁচাতে চাই। আমি হাসপাতালের বেডে শুয়ে তার কথা শুনছিলাম। তিনি আরও বললেন, পরি শুধু আমার বোন নয়, সে আমার কলিজা, আমার স্বপ্ন। তাকে বাঁচাতে আমি সব কিছু করব। তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি এতদিন তাকে ভুল বুঝেছিলাম, তার প্রতি সন্দেহ করেছিলাম, কিন্তু তিনি আমার জন্য এত বড় ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। ডাক্তাররা আইমান ভাইয়ার শরীর থেকে রক্ত নিয়ে আমার শরীরে দিলেন। ধীরে ধীরে আমার শরীর ভালো হতে শুরু করল। আমি হাসপাতালের বেডে শুয়ে ভাবছিলাম, আমি এতদিন আইমান ভাইয়াকে ভুল বুঝেছিলাম। তিনি আমার প্রতি যে যত্ন দেখিয়েছেন তা ছিল একজন বড় ভাইয়ের মতো। তার প্রশংসা, তার চিন্তা সবকিছু ছিল আমার ভালোর জন্য। আমি তাকে ভুল বুঝে তার ভালোবাসাকে অবহেলা করেছিলাম। আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। আইমান ভাইজা আমার পাশে ছিলেন। আমি তাকে বললাম, ভাইজা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমার জন্য যা করেছ তা আমি কখনো ভুলব না। তিনি হেসে বললেন, পরি, তুই আমার ছোট বোন, আমি তোর জন্য সব সময় আছি। সেদিন আমি বুঝলাম সত্যিকারের ভালোবাসা কি। আইমান ভাইয়ার মতো মানুষই আমার জীবনের সত্যিকারের নায়ক। আমার ভুল ধারণা ভেঙে গেল, আর আমি বুঝতে পারলাম জীবনের সবাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু যারা সত্যিই আমাদের ভালো চায় তাদের মূল্য দেওয়া উচিত। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলবো, বিশ্বাস অন্ধভাবে নয়, পর্যবেক্ষণ করে করতে হবে। যাকে ভুল বুঝি তারাই হয়তো আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হতে পারে। জীবনের কঠিন মুহূর্তে নিজেকে শক্ত রাখা এবং শারীরিক মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া জরুরি। সত্যিকারের ভালোবাসা চিনতে শিখুন এবং নিজের প্রতি সচেতন থাকুন। বন্ধুরা, আমার গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।